নিচে আসো, আমি যাচ্ছি। আয়াস চলে যায়। ওয়াশরুমে গিয়ে মুখে পানি দেয় রুয়াদ। অতঃপর নিচে আসে। কেমন যেন গম্ভীর ভাব সবার মধ্যে। যেখানে এত গম্ভীর ভাব থাকলেও আরহাম হেসে তা উড়িয়ে দিত, আজ সেও চুপ। মায়া চৌধুরী এখানে নেই, ফজলুল চৌধুরী টিভি দেখছেন। আয়াজ আরহাম দুজন চুপচাপ ফোন দেখছেন। রুয়াদ মায়া চৌধুরীকে ডেকে আনে। তার সাহায্য নিয়ে সবাইকে রাতের খাবার বেড়ে দেয়। খেয়ে দিয়ে সবাই বসেছেন। আয়াজ ধরতে পেরেছে কিছু একটা হবে হয়তো। রুয়াদ এক হাত পাশে দাঁড়িয়ে আছে। মায়া চৌধুরীর মুখটাও গম্ভীর হয়ে আছে। আয়াজ, তুমি প্রথম থেকে জানো আমরা তোমার রাজনীতি করার বিষয়ে অমত ছিলাম। ফজলুল চৌধুরীর মুখ থেকে যেন আওয়াজ কথা ছিনিয়ে আনে। শক্তপোক্ত স্বরে রুয়াদের উদ্দেশ্যে বলে, রিয়াদ, তুমি উপরে যাও। প্রথমে ফজলুল চৌধুরীর কথা, তারপর আয়াজের কথা দুটো বুঝতে খানিকটা সময় লাগলো তার। ঠার সেখানে দাঁড়িয়ে রইল। আবারও আয়াজ বলল, উপরে যেতে বলেছি রিয়াদ। কোন রকম কথা না বলেই রুয়াদ উপরে চলে আসে। আয়াজের কথা বলার সময় সবার নজর তার দিকেই ছিল। পুনরায় ফজলুল চৌধুরী বলে, কে বুদ্ধি দিয়েছিল তোমায় রাজনীতিতে যোগ দিতে? কখনো তোমার সাথে উচ্চস্বরে কথা বলিনি, আরামের সাথেও বলিনি। তোমার মায়ের বিয়ের 8 বছর পর তুমি জন্ম নাও। আরাম তোমার থেকে বয়স অনেক বড়। যখন আমার দ্বিতীয় সন্তান হওয়ার আগাম বার্তা শুনি, তখন আমার থেকে বেশি খুশি কেউ হয়নি। বলতে পারো তোমরা দুজন আমার শখের। আমি তোমাদের ভালো চাই, আর পৃথিবীর কোনো বাবা মা সন্তানের খারাপ চায় না। আরাম যেমন শান্ত ছিল ছোটবেলা থেকে, তুমি ছিলে তার উল্টোটা। রকচটা স্বভাব তোমার রাগের কাছে হেরে যায় বারবার। তেমনই তুমি যখন রাজনীতিতে যোগ দাও, তখনও তোমাকে কড়া কথা শোনাতে পারিনি। কথায় আছে, পিতা মাতার অধিক স্নেহ সন্তানের জন্য মঙ্গলজনক নাও হতে পারে। আশা করি কথাটা তুমি বুঝেছো। আমি এটাও বলবো না যে রাজনীতিতে যোগ দিয়ে তুমি খারাপ কিছু করেছো। না, আজ পর্যন্ত আমি খারাপ শুনেছি তোমার নামে। আমি আমার নিজের পরিচয় বাদ দিলে সর্বপ্রথম তোমার সাথে সম্পর্কিত আমার পরিচয় চলে আসে। সবাই আমাকে চেনে আয়াজ তাইম চৌধুরীর বাবা হিসেবে। তোমার জন্য মানুষ আমাকে বিশেষ এক নজরে দেখে, সম্মান করে। একজন বাবার আর কি চাই? তোমার জন্য মানুষ আমায় চিনে। আমি নিঃসন্দেহে বলতে পারি আমি একজন গর্বিত বাবা, শুধুমাত্র তোমার কাজের জন্য। আজ ইকরামুলের দোকানে ভাঙচুর করা হয়েছে। সে অনৈতিক কাজে জড়িত ছিল, পদত্যাগ করেছে। অবশ্য তুমি সেখানে উপস্থিত ছিলে, ভালো করে কথাগুলো জানো। তোমার দলে কিছু লোক ইকরামুলের সাথে জড়িত ছিল। তুমি শুধু ভাবো তোমার দলের লোক শত্রুতা করেছে তোমার সাথে। এগুলো আর কতদিন? এই যে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হলো তোমার, তার জন্য কিন্তু ইকরামুল দায়ী ছিল। কেন দায়ী ছিল? তোমাদের মধ্যে মনোমালিন্য ছিল, কিন্তু সেটার উৎপত্তি রাজনীতি। রুয়াদকে কিন্তু তার বাবা কখনো তোমার হাতে তুলে দিত না। আমরা তাকে বুঝিয়ে বলেছি, তাকে কথা দিয়েছিলাম তার মেয়ে ভালো থাকবে তোমার সাথে। ফজলুল চৌধুরী এক নাগাড়ে কথাগুলো বললেন। কিছুক্ষণের মধ্যে একটু থামলেন। তোমার কথা রাখার জন্য আমি রুয়াতের বাবা হান্নান সাহেবকে জোর করি। তিনি আমায় ভরসা করে বলেই রাজি হয়েছেন। তার আদরের মেয়েকে তুলে দিয়েছেন নির্দ্বিধায়। আমরা সবাই জানি রুয়াত রাজনীতি পছন্দ করে না, তাও তোমার সাথে থাকছে। বাবার ঊর্ধ্বে কথা বলেনি, মেনে নিয়েছে তার বাবার কথা। আমার শুধু একটাই কথা, তুমি নিজে ভালো থেকো। যেই পেশায় থাকো না কেন, তুমি আগে থেকে নিজেকে নিরাপদ রাখো, আর আমার সম্মানটা রেখো। হান্নান সাহেবের কাছে তার মেয়েকে ভালো রাখো। তোমাকে আমি তোমার জায়গা থেকে সরে আসতে বলবো না। তুমি দিন শেষে সৎ থাকো। এখন যেভাবে আছো ঠিক সেভাবেই থাকো। আমি যেন পরবর্তী সময় তোমায় নিয়ে একইভাবে গর্ববোধ করতে পারি। এক নাগাড়ে কথাগুলো বলে ফজলুল চৌধুরী উঠে চলে গেলেন। আয়াস চুপচাপ বসে শুনছে। আরহাম আর কিছু বলার সাহস পেল না। আর এখানে সবগুলো কথাই যুক্তিসম্মত কথা। মায়া চৌধুরী ছেলের চুলে হাত বুলিয়ে দিলেন। তারপর তিনিও চলে গেলেন। আয়াজের কানে শুধু তার বাবার কথাগুলো ভাসছে। আরহাম আয়াজের দিকে তাকালো। শান্ত হয়ে বসে আছে তার ভাই। তাকে স্বাভাবিক করার জন্য আরহাম বলে, এমপি আয়াজ তাইম চৌধুরীকে এমন নিস্তব্ধতা মানায় না। আয়াজ মাথা তুলে আরহামের দিকে তাকায়। কথার কোনো উত্তর দিল না। ওপরে তার রুমে চলে আসো। রোদ বেডে বসে পা দুলাচ্ছে। আয়াজ রোদের সামনে বারবার হাঁটু গেড়ে বসে পড়ল। কিছুটা অবাক হয় সে। উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। আয়াজ রোদের হাত ধরে শান্ত স্বরে বলে, তুমি রাজনীতি পছন্দ করো না, অথচ আমি সেই জিনিসটার সাথেই জড়িত। আমি বলেছিলাম আমি মারা গেলেও আমি তোমাকে অক্ষত রেখে যাব। প্রতিনিয়ত চেষ্টা করব কথাটি রাখতে, বাকিটা আল্লাহর হাতে। কাল তোমায় কেন বলিনি আমরা কোথায় যাচ্ছি? আজ কেন আমাদের কথা বলার সময় তোমাকে উপরে পাঠিয়ে দিয়েছি জানো? কারণ এই 2 দিনের ঘটনার সাথে রাজনীতি নামক শব্দ বিদ্যমান ছিল। তোমাকে আমি রাজনীতি পছন্দ করতে বলছি তা নয়। তুমি শুধু আমায় ভালোবাসো, আর কিচ্ছু চাই না। আমার খারাপ সময় ভালো সময় শুধুমাত্র আমার পাশে থেকো। আমি বেঁচে থাকতে কখনো রাজনীতি রিলেটেড কোনো কিছু তোমায় ফেস করতে দেব না। আমায় বিশ্বাস করো না? নিঃস্বার্থ ভালোবাসা বুঝো, যারা কোনো রকম স্বার্থ ছাড়াই ভালোবাসে। আমি ঠিক সেরকম তোমায় ভালোবাসি, যেখানে কোনো স্বার্থ নেই।
মানুষের মধ্যে কিছু ত্রুটি থাকে, যেমন তার স্বভাব, কথাবার্তা। পৃথিবীর সব মানুষ শুদ্ধতম নয়, হয়তো আমার মধ্যেও কিছু ত্রুটি আছে। রাজনীতি করাটাকে সবাই খারাপ ভাবে। আমি তোমায় জোর দিয়ে বলতে পারবো আয়াজ এই প্ল্যাটফর্মে এসে খারাপ কিছু করেনি, না একটা মেয়ের দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলেছে। আমার পেশা ঠিক এমন যে সবার সাথেই কথা বলতে হয়। হয়তো কিছু কিছু সময় কয়েকজনের দিকে অনিচ্ছাকৃতভাবে চোখ পড়েছে, কিন্তু নিজ ইচ্ছায় কখনো তাকাইনি। তোমায় আমি সম্মান করি প্রেয়সী, তুমি আমার সর্বপ্রথম এবং সর্বশেষ ভালোবাসা। তুমি শুধু আমার সঙ্গে থেকে যেও সারা জীবন। যোগ দিলে রুয়াদ। এমন কঠিন মানবের কাছ থেকে এগুলো শুনতে ভীষণ কষ্ট হচ্ছে তার। আয়াজকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে, কখনো গলা কেটে দিলেও যেন মানুষটাকে অবিশ্বাস করতে পারবে না। আয়াজের হাতের উপর হাত রাখে রুয়াদ। আমি ভালোবাসি তোমায়, খুব বেশি ভালোবাসি। আচ্ছা প্রেয়সী, তুমি আমার বাহিরের দিকটাই না তাকিয়ে আমার ভেতরের দিকটা দেখো। আমার সাথে কি থাকা যায় না? তুমি থাকবে না আমার সাথে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত? বলো না প্রেয়সী, তুমি শুধু আমার হয়ে থেকে যাও, আমি আর কিচ্ছু চাই না। বুক কেঁপে ওঠে রুয়াতের আয়াজের ভাঙা স্বরের কথাগুলো শুনে। আয়াজকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে তার, আর কন্ট্রোল করতে পারলো না নিজেকে। আয়াজের বক্ষে মাথা রেখে কেঁদে দিল। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না এমপি সাহেব। ভালোবাসি আপনাকে। আমি আপনার বাইরের দিক, ভেতরের দিক, আপনার স্বভাব, চরিত্র, কথাবার্তা সবকিছু ভালোবাসি। আমি আপনার হয়ে থেকে যেতে চাই সব সময়। কান্নারত কণ্ঠে রোদ কথাটি বলে। রোদের মুখ থেকে ভালোবাসি কথাটি শুনে ভীষণ আনন্দ হচ্ছে আয়াজের, অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। রোদের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। প্রেয়সীকে কাঁদানোর জন্য তো তাকে আমি তার বাবার বাড়ি থেকে নিয়ে আসিনি। ভালোবাসা স্বীকার করেছো, এবার ভালোবেসে দেখাও। তৈরি হয়ে নাও রুইয়াত, ফাইরুজ, দয়ত্রী। আয়াজের বুক থেকে মাথা তুলে তাকায় রোয়াদ। একটু আগেই তো কি সুন্দর কথা বলছিল, এখন আবার শুরু হয়েছে উল্টোপাল্টা কথা। রোয়াতের চাহনি দেখে আয়াজ হেসে ওঠে, প্রেয়সীর কানে তার অধর ছুঁয়ে দেয়, কোমর উঁচু করে তার সম্মুখ নিয়ে আসে। রোয়াত আয়াজের পিঠে উপরিভাগ খামচে ধরে, অধর ছুঁয়ে দেয় প্রেয়সীর পাতলা অধরে। সাথে সাথে আবার নিচ থেকে সরে আসে। রোয়াতকে কোলে করে নিয়ে বেডে শুইয়ে আয়াজের হাত প্রেয়সীর বস্ত্রহীন জঠরে। রোয়াতের সে পরিচিত স্বভাব আর গেল না। কেঁপে ওঠার সাথে সাথে আয়াজের উন্মুক্ত বক্ষে মুখ লুকায়। সে রুয়াতের মতো আশেপাশে মনোযোগ নেই। পরিশেষে প্রেয়সীর খামতে থাকা গলায় মুখ ডুবিয়ে দেয়, অতঃপর হেসে বলে, সকাল সকাল ইনিমা আর জাফরি চলে এসেছে। রোয়াত আগের দিন চলে আসায় তারও ভালো লাগছিল না, তাই ইনিমা আরহামকে বলে ভেবেছিল কয়েকদিন থাকবে, কিন্তু রোয়াত চলে আসায় ইনিমার আর থাকতে ইচ্ছে হলো না। সবেমাত্র 8টা বাজতে চললো। আয়াজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছে, এখন রেডি হচ্ছে, একটু পরেই আবার কাজে বের হবে। দিনকাল মোটামুটি ভালো খারাপের মধ্যে ব্যস্ততায় কাটছে। জনসভায় আজ মিট রয়েছে, সেজন্য আগে আগেই উঠে রেডি হয়ে গিয়েছে। দরজা খোলো। জাফরি দরজার ওপাশ থেকে ডাকছে। রোদ ঘুমিয়ে থাকার কারণে আয়াজ নিজে গিয়েই দরজা খুলে দিল। এমা জাফরি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে ঝাপসা রাগ। আয়াজ হেসে 2 হাত বাড়িয়ে কোলে নেয় বাচ্চাটাকে, নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আহ্লাদি স্বরে বলে, কখন এসেছো তুমি? জাফরিও তার চাচুকে পেয়ে গলা জড়িয়ে ধরে। আগে অস্পষ্ট কথাগুলো এখন স্পষ্ট হয়েছে জাফরির। আয়াজ জাফরির মাথায় চুমু দেয়। আয়াজ জাফরিকে রুয়াতের কাছে নিয়ে যায়। সে তো কথা জড়িয়ে ঘুমাচ্ছে। জাফরি একবার তার চাচুর দিকে তাকায়, আর একবার মিম্মির দিকে তাকায়। আয়াজ নিজ শব্দে জাফরির কাণ্ড দেখে চলেছে। দেখেছো তোমার মিম ঘুমাচ্ছে? মাথা নাড়ায় জাফরি। রুয়াতের হাত ধরে ডাকা শুরু করে দিয়েছে। হঠাৎ বাচ্চা কণ্ঠ স্বর শুনে ঘুম ভেঙে যায় রুয়াতের। এত সকাল জাফরিকে খেয়ে কিছুটা অবাক হয়। উঠে বসে আয়াজের কোল থেকে জাফরিকে কোলে নেয়। আয়াজ উঠে দাঁড়ায়। ওরা এসেছে একটু আগে। রুয়াত আয়াজের দিকে নজর দেয় একবার, ঘুম ঘুম স্বরে বলে, আপনি রেডি হয়ে গিয়েছেন, আমায় ডাকবেন না? তুমি ঘুমাচ্ছিলে, অযথা ডেকে কি করব? জাফরি না আসলেও তোমায় আমি ডাকতাম না। রুয়াত জাফরিকে কোল থেকে নামায়। একবার দেয়াল ঘড়িতে তাকায়, মাত্র 8টা 12 বাজে। আয়াজের দিকে তাকিয়ে ফ্রেশ হতে চলে যায়। আয়াজ জাফরির সাথে দুষ্টুমি করছে। জাফরির নতুন নতুন কথা শুনে হাসছে। রোদ ফ্রেশ হয়ে এসে দেখে আয়াজ আর জাফরি কথা বলছে, আর আয়াজও জাফরির কথা মনোযোগ দিয়ে শুনছে। মুচকি হাসে রোয়াত। শুনছেন? আমি নিচে যাচ্ছি। আয়াজ মাথা নাড়ায়।
রুয়াদ নিচে চলে আসে। ইনিমা আর মায়া চৌধুরী সকালের নাস্তা তৈরি করতে ব্যস্ত। রুয়াদও তাদের সাথে কাজে হাত লাগায়, থাকলে রান্নাটা তিনিই করেন। শুধুমাত্র রুয়াদ আর ইনিমা তার পাশে থেকে হেল্প করে। নাস্তা তৈরি শেষে ইনিমা তাদের জ্ঞানে সবাই খেয়ে দিয়ে বের হয়ে যায়। মায়া চৌধুরী আর আজকে রান্নার কাজে আসলেন না, তার পায়ের ব্যথা বেড়েছে। তাই রুয়াদ আর ইনিমা দুজন মিলে আজ রান্না করে। বিকেলে ইনিমা আর জাফরি একা রুমে শুয়ে আছে। আজ বিকেলটা একটু মেঘলা। রুয়াদের একা ভালো লাগছিল না দেখে ইনিমা রুমে আসলো। ইনিমা ভিডিও কলে কথা বলছে আরহামের সাথে। পাশে জাফরি ঘুমাচ্ছে। রুয়াদ কণ্ঠস্বর একটু উঁচু করে বলে, আপু আসবো? ইনিমা কল কেটে দেয়। হ্যাঁ আয়। ধীর পায়ে রুমে প্রবেশ করে রুয়াদ। ইনিমা উঠে বসে, পর্দা সরিয়ে দেয়। অন্ধকার রুমে আলো এসে পড়ে। রুয়াদ এসে বোনের পাশে বসে। কাজ থাকায় তখন জিজ্ঞেস করতে পারিনি। তুমি থাকলে না কয়েকদিন মায়ের কাছে? তুই এসে পড়েছিস আর আমারও ভালো লাগছিল না, তাই চলে এসেছি। ছোট্ট করে রুয়াদ উত্তর দেয়। ও, তোর চোখ মুখ এত শুকনো লাগছে কেন? হচকচিয়ে যায় রুয়াদ। আমার কই না তো, সব ঠিক আছে। ইনিমা উচ্চস্বরে হেসে ওঠে তার বোনের কথায়। একটা কথাকে কয়েকবার ভেঙে বলেছে। ছোট ছোট চোখ করে রুয়াদ তাকায় ইনিমার দিকে। হাসছো যে? হাসি থামে ইনিমার। রুয়াদের গাল টেনে বলে, তুমি যে কথা ভেঙে বলো সেজন্য হাসছি। জাফরি তো ঘুমোচ্ছে, চলো আপু বারান্দায় গিয়ে বসি, এখানে ভালো লাগছে না। রুয়াদের কথা মতো ইনিমা আর রুয়াদ বারান্দায় এসে বসেছে। সাথে হাজার গল্প জুড়ে দিয়েছে। মায়া চৌধুরীও শেষ মুহূর্তে এসে যোগ দেয়। সবসময় তিনি দেখেছেন রুয়াদ একটু চুপচাপ, কিন্তু আজ তার ভাবনাটাই পাল্টে গিয়েছে। হাসি খুশি মেয়ে, হয়তো কারো সামনে তা প্রকাশ করতো না। মায়া চৌধুরী কিছুটা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল। রুয়াদের সেদিকটার খেয়াল নেই, সে ব্যস্ত কথা বলায়। প্রায় তাদের আড্ডা চলে সন্ধ্যা পর্যন্ত। এরপরও থামেনি। যখন শুনেছে ফজলুল চৌধুরী এসেছে, তখন মায়া চৌধুরী সরে আসে আড্ডা থেকে। তিনি রুয়াদ আর ইনিমার আড্ডা চলমান। স্যার, এবারে ইলেকশনে আপনি জিতবেন। রাজনীতিতে আপনার বেশ আলোচিত। টেবিল থেকে মাথা তুলে আয়াজ শাহেদের দিকে তাকায়। শাহেদ তার চকচকে সাদা দাঁতগুলো দেখিয়ে হেসে আছে। আয়াজের চোখ মুখে গম্ভীরতা। জানি না এসব, কিন্তু রাজনীতিতে আমি যোগ দেওয়ার পর প্রতিটি কাজ খুব গুরুত্ব দিয়েই করেছি। শাহেদের চোখ মুখে খুশির ঝলক। হ্যাঁ স্যার, আজকের জনসভায় সবার মুখে শুধু আপনার জয়ধ্বনি শুনেছি। একবার চোখ বুঝে আয়াজ। মাথার উপর ফ্যান চলছে। চেয়ারে মাথা হেলিয়ে দেয়। জানালার পাশ থেকে বাতাস আসছে, তবুও ঘেমে একাকার। চোখ খুলে প্রথমে উপরে তাকালো, কয়েকবার পলক ঝাপটায়। তুমিও কি দিন শেষে সবার মতো বেইমানি করবে আমার সাথে শাহেদ? আচমকায় আয়াজের মুখে এমন কথা শুনে যেন হৃদয় নেড়ে ওঠে। তার কণ্ঠস্বর স্বাভাবিক ছিল, কথার মাঝে ছিল হাজারো কষ্ট। মানুষ বাহিরের দিকটায় দেখে ভিতরের সত্তাটি কেউ দেখতে চায় না। আর আয়াজ মানুষটি নিজের দুর্বল জায়গাটিকে কখনো দেখাতে চায় না। আর বাহিরে আসল কঠিন শক্ত রূপটি মানুষের কাছে পরিচিত। স্যার, সবাইকে অবিশ্বাস করলে আমাকেও করবেন না? আমি সহ্য করতে পারবো না আপনার জন্য আমার রাজনীতিতে যোগ দেওয়া। আপনি যদি আমার নিজ ইচ্ছায় মেরে ফেলেন, আমি তাও হাসি মুখে গ্রহণ করে নেব। আয়াজ একবার শাহেদের দিকে তাকায়। টেবিল থেকে মোবাইল নিয়ে তা পাঞ্জাবির পকেটে পড়ে। শাহেদের দৃষ্টি মেঝেতে। আয়াজ তার মাথায় হাত বুলিয়ে দেয়। বাসায় যাও শাহেদ। বের হয়ে আসে আয়াজ। এখন সোজা বাসায় যাবে। শাহেদও চলে আসে। আজ আয়াজকে একটু অন্যরকম লাগছিল। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে শাহেদ। খুব মনোযোগ দিয়ে আরহাম টিভি দেখছে। এসেছে অনেকক্ষণ হয়েছে। ইনিমা আরহামের সামনে কফিটা ধরলো। বিরক্ত হলো আরহাম। এভাবে সামনে দাঁড়ালে কেন? টিভিতে এত মনোযোগ দিয়ে কি দেখছো? আমার তো মনে হয় না কখনো এত মনোযোগ দিয়ে কাজ করেছো কোনোদিন। ইনিমার হাত থেকে আরহাম মুখটা বেজার করে কফিটা নেয়। এর থেকেও বেশি মনোযোগ দিয়ে কাজ করি। আরহাম মুখটা সরিয়ে দূরে সরে গেল। ইনিমা আর চোখে তাকালো তার। একটু ভালো করে কথাও বলতে পারো না তুমি? সারাক্ষণ শুধু কিভাবে আমার সাথে ঝগড়া করবে সেটা ভাবো। আরহামের চোখ বড় বড় হয়ে গেল। শুরুটা তো ইনিমাই করেছে, এখন যত দোষ এখন আরহাম ঘোষ। কিছু বলতে যাবে অমনি কলিং বেল বেজে উঠলো। ইনিমা দরজা খুলে দিল। আয়াজ এসেছে। আয়াজ ইনিমার দিকে একটু তাকিয়ে আবার মাথা নিচু করে ভেতরে ঢোকে। তারপর চোখ যায় আরহামের দিকে। কিছু না বলে ওপরে এসে পড়ে। বারান্দায় আয়াজ আর রুয়াদ দাঁড়িয়ে আছে। কেউই কিছু বলছে না, একদম নিশ্চুপ হয়ে আছে। রুয়াদ বারবার আয়াজের দিকে তাকাচ্ছে, কিন্তু তার দৃষ্টি সামনের দিকে। আশেপাশে তার খেয়াল নেই। ভ্রু কুঁচকে রুয়াদ তাকিয়ে আছে আয়াজের দিকে। কিছু হয়েছে আপনার?
প্রেয়সীর কণ্ঠস্বর শুনে আয়াজ তার দিকে তাকায়। না, কিছু হয়নি। কিছু একটা বলতে গিয়েও রুয়াদ থেমে যায়। আয়াজের হাত ধরে বলে, ছাদে যাবো, চলুন। শুরুতেই আয়াজ নাকচ করে দিল। যাবো না। মনটা খারাপ হয় রুয়াতের। আয়াজের বাহু জড়িয়ে ধরে। প্রেয়সীর আবদার পূরণ করবেন না? আয়াজ এবার রুয়াতের দিকে তাকায়। যেভাবে আবদার করে বসলো, ব্যাপারটা সত্যিই দারুণ। আয়াজ রুয়াতের হাত মুঠোয় পড়ে। যার একটু আগে মন খারাপ ছিল, সে এখন হাসছে। অবাক হয়ে আয়াজ একবার রুয়াতের দিকে তাকায়। অমায়িক সুন্দর হাসি মেয়েটার। দুজন ছাদে একা চেয়ারে বসে পড়লো। মৃদু বাতাস বইছে। রুয়াত মনোযোগ দিয়ে চারপাশ দেখছে। পাশেই আয়াজ মোবাইল দেখতে ব্যস্ত। হঠাৎ আকাশে মেঘের গর্জন। পুরো শরীর কেঁপে ওঠে আয়াজের। রুয়াতের দিকটা তাকাতেই দেখে সে চোখ বন্ধ করে আছে ভয়ে। বৃষ্টি আসবে রুয়াত, নিচে চলো। চোখ মেলে রুয়াত আয়াজের দিকে তাকায়। তার চোখ মুখে অস্থিরতা। বৃষ্টিতে ভিজবো আজ। দরকার নেই, নিচে চলো বলছি। পাত্তাও দিল না রুয়াত। বলেছি ভিজবো। আগে তুমি এমন ছিলে না রুয়াত, কথার অবদ্ধ হওনি কখনো। চোখগুলো ছোট ছোট করে রুয়াত আয়াজের দিকে তাকায়। আমি আপনার কথার অবাধ্য কখনো হব না। সারাদিন প্রেয়সী বলে ভালোবাসতে পারেন, অথচ প্রেয়সীর সাথে বৃষ্টিতে ভিজতে পারবেন না। চুপ করে গেল আয়াজ। রুয়াত তার জায়গা থেকে উঠে দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসলো। হাত বাড়িয়ে রুয়াত বৃষ্টির পানি স্পর্শ করছে। মনের সুখে বৃষ্টিতে ভিজে চলেছে। আয়াজ তার প্রেয়সীর পানি তাকিয়ে আছে। মেয়েটাকে যে বৃষ্টির পানিগুলো ছুঁয়ে দিচ্ছে, চেয়ারে হেলিয়ে দেয় শরীর। মন আপাতত রুয়াতের দিকে। সে তো নিজে ভিজে যাচ্ছে, সাথে আয়াজকেও ভেজাচ্ছে। একসময় রুয়াত ছাদে বসে। বৃষ্টির পানিতে পরিষ্কার হয়ে যায় সব। আয়াজ হেসে রুয়াতের পাশে বসে পড়ে। রুয়াত তাকায় তার প্রেমিক পুরুষের দিকে। তোমার কোলে মাথা রাখি। অবাক চোখে রুয়াত আয়াজের দিকে তাকায়। মানে এমপি সাহেব অনুমতি নিচ্ছে। অবিশ্বাস্য। মাথা নেড়ে রুয়াত সম্মতি জানায়। আয়াজ মাথা হেলিয়ে দেয় রুয়াতের কোলে। বৃষ্টি থামার নামই নেই। লম্বা হয়ে আয়াজ তার হাত পা ছড়িয়ে ছাদের মেঝেতে শুয়েছে। মাথাটা আগলে ধরেছে রুয়াত। নরম হাতের স্পর্শ বলিয়ে দিচ্ছে আয়াজের মাথায়। চোখ বন্ধ করে আছে সে। আচ্ছা প্রেয়সী, এই বৃষ্টিতে অসুখ হলে কি করবে? মনের সুখের কাছে এসব কিছুই না। চুপ করে যায় আয়াজ। এই মুহূর্তটা সত্যিই মনোমুগ্ধকর। রুয়াতের হাত টেনে আয়াজ তার বক্ষ বরাবর রাখে। ভীষণ শান্তি লাগছে তার। ঠোঁট মেলে হেসে আয়াজ বলে, তোমার আমার এমন সুন্দর মুহূর্তের প্রহর কখনো না কাটুক প্রেয়সী। রুয়াত আয়াজের কথায় তাল মিলিয়ে বলল, কখনো না কাটুক এমপি সাহেব। মাঝরাতে তীব্র জ্বরে শরীর পুড়ে যাচ্ছে রুয়াতের। প্রায় 1 ঘন্টার মতো বৃষ্টিতে ভিজেছিল, আর তার ফলে এখন জ্বর এসেছে। পাশে আয়াজ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সে একদম পুরো ফিট। কোনো মতে রুয়াত উঠে বসে শোয়া থেকে। মাথা ব্যথা করছে ভীষণ, আর জ্বরও কমছে না। আয়াজ রুয়াতের থেকে অনেক দূরত্ব বজায় রেখে রয়েছে আজ। ওপাশে ওপর হয়ে শুয়ে আছে লোকটা। হাত বাড়ালেই তাকে ছোঁয়া যাবে। রুয়াত আয়াজের দিকে হাত বাড়ায়। জ্বর আসার কারণে শরীর দুর্বল হয়ে গিয়েছে। কথা বলতে গিয়েও যেন থেমে যাচ্ছে বারবার। বহু কষ্টে আয়াজকে বলল, শুনছেন? অপর পাশের মানুষটার যেন কোনো সারা শব্দ নেই। সে তার মতোই ঘুমাচ্ছে। কোনো হেলদোল নেই। রুয়াত আয়াজের হাত ধরে নাড়াচাড়া করে। কারো হাতের তীব্র গরম ছোঁয়া পেয়ে তড়িঘড়ি করে উঠে পড়ে আয়াজ। রুয়াতের হাত ধরে। অনেক গরম। কপালও গালের দুপাশ চেক করে। জ্বর এসেছে তো তোমার, আমি মানা করেছি বৃষ্টিতে ভিজতে না, তাও ভিজেছো। এখন যে জ্বর এসেছে, আচ্ছা তুমি বসো, আমি মেডিসিন নিয়ে আসছি। আয়াজ মেডিসিন নেওয়ার জন্য উদ্যত হলো। তখনই রুয়াত তার হাত ধরে। আয়াজ ভ্রুকুচকে তাকায় সেদিকটায়। মেডিসিন পরে, আমার একটু ওয়াশরুমে নিয়ে চলুন, মাথায় পানি দিব। শরীর দুর্বল হয়ে গিয়েছে, যার জন্য যেতে পারছি না একা। আয়াজের সাহায্য নিয়ে উঠে দাঁড়ায় রুয়াত। আয়াজ নিজ দায়িত্বে রুয়াতের মাথায় পানি দিয়ে দেয়। একে তো শরীরে এমন জ্বর, তার উপর ঠান্ডা পানি। বরংবার কেঁপে উঠছে রুয়াত। রুয়াতকে রুমে এনে আয়াজ তার প্রেয়সীর চুলের পানি মুছে দেয়। পিঠের পেছনে একটা বালিশ দেয়, সেখানে হেলান দিয়ে আধশোয়া হয়ে শুয়ে আছে রুয়াত। কক্ষ থেকে বের হয় আয়াজ। খালি পেটে মেডিসিন দেওয়া যাবে না, কিছু একটা খাইয়ে তারপর দিতে হবে। আয়াজ রুয়াতের জন্য পাউরুটি আর 1 গ্লাস দুধ গরম করে আনে। একটু খেয়েই রুয়াত বলেছে খাবে না, কিন্তু আয়াজ ধমক দিয়ে পুরোটা শেষ করায় রুয়াতের হাতে আয়াজ মেডিসিন তুলে দেয়। স্বাভাবিক স্বরে বলে, মেডিসিন খাওয়ার পর ঠিক হয়ে যাবে। বৃষ্টিতে না ভিজলে তোমার এমন জ্বর আসতো না।
আর আমাকেও এত রাতে তোমাকে উঠে ধমক দিতে হতো না। চুপচাপ রুয়াদ মেডিসিন খেয়ে শুয়ে পড়ে। আয়াজের চোখে মুখে ভয়ঙ্কর রাগ, কিন্তু প্রকাশ করছে না। মাঝে মাঝে একটু উচ্চস্বরে কথা বলতে গিয়েও যেন চোখ বুজে হজম করে নিয়েছে। এসব বিষয় ভালো করে খেয়াল করেছে রুয়াদ। রুয়াদ আবারও ঘুমিয়ে যায়। আয়াজের চোখে ঘুম নেই, চিন্তা হচ্ছে ভীষণ। এক রাতের জ্বরে কিভাবে মেয়েটাকে কাবু করে ফেললো। আয়াজ রুয়াদের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয় কিছুক্ষণ, আবার এসে নিজ স্থানে শুয়ে পড়ে। এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসেনি। প্রেয়সীর পাশে আজ শোয়া হয়ে শুয়েছে। আজ আর রোজ সকালে উঠতে পারেনি। ইনিমা এসে কিছুক্ষণ তার বোনের মাথায় জল পট্টি দেয়। আয়াজ নিচে বসে আছে। সাত সকালে রুম থেকে বের হয়েছে, এখনো আসেনি। আপু, উনি আজ অফিস যাবেন? ইনিমা রোয়াতের চুলের পানি মুছে দিচ্ছে আর বোনের প্রশ্নের উত্তর দিচ্ছে। হ্যাঁ শুনেছি যাবে, কাল তো ইলেকশন, আজ যেতেই হবে। অবশ্য মা মানা করেছিল। রোয়াত আর কিছু বলল না, শুধু শুনে গেল। কাজ থাকলে তো যেতেই হবে। ইলেকশন আসবে আসবে করে কত ব্যস্ততা লোকটার। রোয়াত চুপ করে শুয়ে আছে। ফজলুল চৌধুরী আর মায়া চৌধুরী এর ফাঁকে একবার দেখা করে যায় রুয়াতের সঙ্গে। বাসা থেকে বের হওয়ার সময় আয়াজ আসে তার রুমে। পুরো শরীর কাঁথা দিয়ে ঢেকে শুয়েছে রুয়াত। ঘুমিয়ে গিয়েছো? আয়াজের কণ্ঠস্বর শুনে রুয়াত তার মুখ থেকে কাঁথা সরিয়ে নেয়। না, ঘুমাইনি। দুপাকেতে হাত পরে আয়াজ মাথাটা একটু নিচু করে নজর দেয় রুয়াতের দিকে। শরীর দুটো শটান হয়ে আছে। কাজ আছে, বাইরে যেতে হবে, না হয় থেকে যেতাম আজ। ছোট্ট করে রুয়াত বলে। ও, রাগ করেছো? অবাক চিত্তে রুয়াত আয়াজের দিকে তাকায়। সে একদমই রাগ করেনি, কিন্তু কেন যে আয়াজ তা বললো। না, রাগ করিনি। আয়াজ মাথাটা নিচু রুয়াতের কপালে অথর ছুঁয়ে দেয়। চোখ বন্ধ করে রুয়াত অনুভব করছে এমপি সাহেবের ভালোবাসা। পরক্ষণে আয়াজ আবার সোজা হয়ে দাঁড়ায়, রুয়াতের চুলে হাত বুলায়। ভাবিকে বলেছি তোমার খেয়াল রাখতে। দুপুরে আমি আসবো, ততক্ষণে খাওয়া হয়ে যাবে তোমার। মোটেও মেডিসিন নিয়ে হেলাফেলা করবে না। আসছি আমি। মাথা নাড়ে রুয়াত। সাবধানে যাবেন। মুচকি হেসে আয়াজ বের হয়ে আসে। আয়াজের হাসিতে রুয়াতও হাসছে। মনে মনে বলছে, ইস কি সুন্দর হাসি লোকটার। কাল কোনো ঝামেলা চাই না, আমি শুধু চাই সুষ্ঠু নির্বাচনের। আশা করি তোমরা বুঝেছো, না হয় অযথা আমায় চিল্লাতে হবে। আয়াজ তার গার্ডদের বলে দিয়েছে কিভাবে কি করতে হবে কাল। গতবারের মতো যেন অবস্থা না হয়। মারামারি হয়েছিল আর ছেলের জন্য চিন্তা। মায়া চৌধুরী জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। সব ঠিকঠাক থাকলেও গতবার এমন বিশ্রী কাহিনী ঘটেছিল। তবে সেখান থেকে আগেই আয়াজ বের হয়ে এসেছিল। ভাগ্যক্রমে কোনো সমস্যায় পড়তে হয়নি তাকে। স্যার, আপনার মনে হয় এদের বাদ দিয়ে অন্য ভালো কয়েকজন গার্ড রাখা উচিত ছিল। এখন সবাই মাথা নাড়ছে কিন্তু কাজের কাজ কিছু করে না। মফিজ রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে শাহেদের দিকে। এটা তাদেরকে অপমান করেই বলেছে, কিন্তু তার বোঝার বাকি রইল না মফিজের। আয়াজ শাহেদের কথায় কোনো রিয়াক্ট করলো না। সে খুব ভালোই বুঝেছে সবকিছু। স্যার, এবার একদম পুরো দমে ভরসা দিয়ে বলছি, আমরা আমাদের কাজ ঠিকঠাক পালন করব, আর তেমন ঝামেলা হবে না এবার। হ্যাঁ, তা তো দেখতেই পেয়েছি গতবার। ভাবলেশীল শাহেদ কথাটি বলল। মফিজ রেগে গিয়েছে এবার। মাত্রই হাঁ করেছে, কিছু বলবে তার আগে আয়াজ গম্ভীর স্বরে বলে, এসব কথা বন্ধ করো, তোমাদের ঝগড়া দেখার জন্য এখানে আসিনি। মফিজ চুপ হয়ে গেল সাথে সাথে। আজ পর্যন্ত স্যারের জন্য কিছু বলতে পারেনি এই শাহেদ বেটাকে, সেজন্য খুব বিরক্ত হচ্ছে আজকাল। আর শাহেদও খুঁচিয়ে কথা বলা বন্ধ করে না। প্রতিনিয়ত শুধু খোঁচা দিয়ে কথা বলবে। শাহেদ মিটমিট করে হেসে আয়াজের পেছনে দাঁড়ালো। মফিজ তার দিকেই চেয়ে আছে। ইনিমা রুয়াতের জন্য খায়নি দুপুরে। বোনের অসুখ, আর সে তো তার বরের জন্য অপেক্ষা করছে। এইদিকে না খেয়ে অপেক্ষা করছে ইনিমা। আজ কিন্তু বলেছে। ইনিমার কথাটি শেষ হতে দিল না রুয়াত। বিরক্তিকর সুরে রুয়াত বলে, আমি বলেছি উনি এলে খাবো, তুমি গিয়ে খাও, সমস্যা নেই, আমার জন্য অপেক্ষা করো না। এমন মুহূর্তে গাড়ির আওয়াজ শোনা গেল বাহির থেকে। রুয়াত তড়িঘড়ি করে উঠে বসে। নিশ্চয়ই আয়াজ এসেছে। ইনিমা আর কিছু বলেনি, রুয়াতের পাশে বসে পড়ে। আয়াজ তার কিছু কাগজপত্র ফজলুল চৌধুরীর কাছে দিয়ে আসে। তিনি আজ বাসায় ছিলেন। তারপর নিজের রুমে আসে। রুয়াতের পাশাপাশি ইনিমাকে বসে থাকতে দেখে কিছুটা অবাক হয়। হাতে থাকা ঘড়ি খুলে ফেলে। আপনারা দুজন যে এইভাবে বসে আছেন? অসহায় চোখে ইনিমা আয়াজের দিকে তাকায়। তোমার বউ না খেয়ে অপেক্ষা করছে তোমার জন্য, সাথে আমিও না খেয়ে আছি।
কথাটি শোনার পর আয়াজ বিরক্তিকর শব্দ করে। কাল খুব করে আয়াত বলেছিল, আজ ঠিকই তার জলজান্ত প্রমাণ দেখিয়ে দিল। ওরা আমার খাবারটা কষ্ট করে উপরে পাঠিয়ে দিবেন, আর আপনি গিয়ে খেয়ে আসুন। ইনিমা চলে যায়। আয়াজ কোমরে হাত দিয়ে কিছুক্ষণ রাতের দিকে তাকায়। রোদ সেদিকটায় পাত্তা না দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আয়াজ ফ্রেশ হতে চলে যায়। এসে দেখে ইনিমা খাবার পাঠিয়ে দিয়েছে। রুয়াতের সামনে টুল টেনে বসে। খাবার রুয়াতের মুখের সামনে ধরে বলে, করুন, আপনি যে কেন আমায় এত জ্বালাচ্ছেন বুঝতে পারছি না। মুচকি হেসে রুয়াত মুখে খাবার তোলে। বিয়ের পরে প্রথম আয়াজ তাকে খাইয়ে দিচ্ছে। মনে বেশ আনন্দ হচ্ছে। রুয়াতকে খাওয়ানোর পর আয়াজ নিজেও তার খাবার খেয়ে ফেলে। তুমি ঘুমাও এখন, আমি বাবার রুমে যাচ্ছি, আমার কাজ আছে। আবারও রুয়াত শুয়ে পড়ে। চেয়েছিল আয়াজের সাথে কিছু সময় কথা বলবে, কিন্তু জ্বরটা হতে দিল না। ফের জ্বর আসছে। রুয়াত কিছু না বলেই শুয়ে পড়ে। আয়াজ চলে যায় রুম থেকে। ফজলুল চৌধুরীর সাথে কালকের বিষয় নিয়ে আলোচনা করছে। মায়া চৌধুরীও সেখানটায় উপস্থিত। আজ আরহাম তাড়াতাড়ি তার অফিস থেকে চলে এসেছে। কালকে কাজের চাপ তার উপরেও কম যাবে না। মূলত আয়াজ টেক্সট করেছিল আজ তাড়াতাড়ি বাসায় আসার জন্য। সে কারণে সন্ধ্যার আগেই আরহাম বাসায় চলে আসে। রাত 8টা পর্যন্ত আয়াজ আলোচনা করেই চলেছে। বাহির থেকে বেশ কিছু মানুষজন এসেছে। তারা তার বিশ্বস্ত কাছের মানুষ, আর তাদের সাথে কথা বলতে বলতে এত বেশি দেরি হয়েছে। আয়াজ বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে মোবাইলে কথা বলছে। আজও বৃষ্টি হচ্ছে। রুম থেকে আয়াজের অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে। রোদ উঠে গিয়ে আয়াজের পাশে দাঁড়ায়। কথা বলার মাঝে আয়াজ একবার তার প্রেয়সীর দিকে তাকায়। একদিনের জোরে একদম চেহারা পাল্টে গিয়েছে প্রেয়সীর। কথা বলা শেষে আয়াজ মোবাইল তার হাতে রাখে। রুয়াতের পাশের গ্রিলে এক হাত রেখে হেসে বলে, চলো, বৃষ্টিতে ভিজবে আবারও। রুয়াত আয়াজের দিকে তাকায়, অন্যমনস্ক হয়ে বলে, চলুন তবে। আয়াজ একপাশে হাত রেখেছিল। রুয়াতের এমন তেড়া উত্তর শুনে অপর পাশের গ্রিলেও হাত রাখে। আয়াজের মাঝেই রুয়াত বন্দী এখন। ভ্রু কুচকে আসে রুয়াতের এমন কথা শুনে। জ্বরে পুড়ে যাচ্ছ, অথচ বৃষ্টিতে ভেজা শখ এখনো গেল না। আপনিই তো বলেছেন। শুরুটা কে করেছিল শুনি একটু। তাই বলে এমন উত্তর? এমপির বই থেকে এমনটা আশা করিনি। চেহারা দেখেছো একবার, কেমন হয়ে গিয়েছে একদিনের জ্বরে। রুয়াত হাসে আয়াজের কথায়। ইস, জ্বর না হলে তো জানতাম না বা বুঝতাম না আপনি আমায় এত বেশি ভালোবাসেন। ঠোঁট কামড়ে আসে আয়াজ। তাই তাহলে আমার ভালোবাসা দেখোনি তুমি? ওই সময়গুলোর কথা মনে করিয়ে দিব প্রেয়সী। লজ্জায় আয়াজের বারবার মুখ সরিয়ে নেয় রুয়াত। আমি অসুস্থ আর আপনি এসব বলছেন? তুমি না বললে আমিও এসব বলতাম না। রুয়াত ভালো করে তার ওড়না জড়ায় শরীরে। আয়াজ তার দিকেই চেয়ে আছে। কি হয়েছে? ঠোঁট কাঁপছে রুয়াতের। ঠান্ডা লাগছে অনেক। আয়াজের প্রশ্নের উত্তর দেয়, খুব ঠান্ডা লাগছে। রুয়াতের হাত ধরে আয়াজ। রুমে চলো, তোমার আবারও জ্বর এসেছে। এখানে দাঁড়িয়ে থাকলে আরো ঠান্ডা লাগবে। কণ্ঠস্বর নিচু করে রুয়াত বলে, জড়িয়ে ধরুন, ঠান্ডা লাগবে না আর। আয়াজ হেসে জড়িয়ে ধরে তার প্রেয়সীকে। সে হালকা ভাবে ধরলেও রুয়াত খুব শক্ত করে ধরেছে। প্রেমিক পুরুষের শরীরের উষ্ণতা অনুভব করতে রুয়াতের ঠান্ডা উধাও। বিপুল ভোটে এবারও জিতে গিয়েছে আয়াজ তাইম চৌধুরী। আর একবার এমপি হয়েছেন। মাত্রই আরহাম কল দিয়ে জানায় ফলাফল পাওয়ার পর। সারাদিন রুয়াত খুব টেনশনে ছিল। কাল রাতে মনে হয় আয়াজ 1 ঘন্টার মতো ঘুমিয়েছে। সে শুধু আজকের দিনটার জন্য চিন্তায় ছিল। বাড়িতে আবার উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। রুয়াতও ভীষণ খুশি। বাসার সবাই খুব খুশি হয়েছে। হান্নান মজুমদার আর মেহেরুবা সকালে চলে আসে। মায়া চৌধুরী অনেক অনুরোধ করেছে আজকের দিনটা তাদের সাথে কাটানোর জন্য। তাই মেহেরুবা আর হান্নান মজুমদার চলে আসে সকালে। সব ঠিক থাকলেও কেন জানি রুয়াতের মন বারবার খারাপ হয়ে যাচ্ছে। অজান্তেই মন খারাপ হয়ে যাচ্ছে শুধু। এই মন খারাপের কোনো কারণ নেই। আরহাম বাসায় চেঁচামেচি শুরু করে দিয়েছে। রুয়াত দৌড়ে এসেছে, সাথে ইনিমাও এসেছে, হাতে অনেকগুলো ফুল। রুয়াত ভেবেছে আয়াজ এসেছে, কিন্তু না, আরহাম এসেছে শুধু। বাসায় এসে চেঁচামেচি শুরু করে দিয়েছো? আরহামের মেজাজ গরম আজ। কত কষ্ট করেছে সে, খেয়াল কি ইনিমার আছে? শুধু কিভাবে ঝগড়া করবে সেটা নিয়েই ভাবে। কথা বলো না তো। গাড়ি থেকে মিষ্টি নামানোর ব্যবস্থা করো, আর রুয়াত মাকে ডাক দাও। রুয়াত মায়া চৌধুরীকে ডেকে আনে। ছেলের এত বড় একটা খুশির সংবাদ শুনে বিছানায় গেল একটু আগে। চিন্তায় চিন্তায় কাটছিল আজকের দিন। আবার আরহাম এসে
সে শুনে নিচে আসে। সোফায় শরীর হেলিয়ে শুয়ে আছে আরহাম। মাগরিবের আজান দিয়েছে কিছুক্ষণ আগে। মেহরুবা নামাজে থাকতে আর আসেনি। মায়া চৌধুরী আরহামের পাশে বসে। আয়াজ আসেনি, আর তোর বাবা কোথায়? কণ্ঠে অস্থিরতা মায়া চৌধুরীর। একবার ছেলেকে একটু দেখতে চাচ্ছে, মনটা কাতর হয়ে আছে এক নজর ছেলেকে দেখার জন্য। আরহাম শান্ত স্বরে বলে, বাবা আর আয়াজ পরে আসবে। তোমার ছোট ছেলেকে শুভেচ্ছা জানানোর জন্য কত মানুষ ওয়েট করছে, তাদের সাথে কথা বলেই চলে আসবে বাসায়। বাবা হয়তো কিছুক্ষণের মধ্যেই আসবে। তুমি কি দুপুরে খেয়েছো? মাথা নাড়ায় মায়া চৌধুরী। পরিস্থিতি ঠিক ছিল তো? আয়াজকে মাথা গরম করেছে আজ? না, সবকিছু ঠিকই ছিল, তুমি টেনশন করো না। আর আরহাম তার মায়ের দুটো গাল ধরে হাসি মুখে কথাটি বলে। রুয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। মেহরুবা হাসি তাদের মাঝে। রুয়াতের পাশাপাশি দাঁড়ায়। আরহাম কথা বলে কিছু সময় মেহরুবার সাথে। যেহেতু সে অনেক সকালে বের হয়েছিল, তাই আর কথা হয়নি, দেখাও হয়নি। ফজলুল চৌধুরীও এসেছেন। মায়া চৌধুরী তার আসার পরপরই জিজ্ঞেস করে আয়াস কেন আসেনি। কিছু কাজ থাকার কারণে ফজলুল চৌধুরী চলে আসে। মূলত আয়াস পাঠিয়ে দিয়েছে তাকে। রুয়াতের অস্থিরতা বেড়েই চলেছে। হাজারো ভয় এসে জমা হচ্ছে শুধু। চেয়েও সবার সাথে হাসি মুখে কথা বলতে পারছে না, স্বাভাবিক থাকতে পারছে না। শুধু মনে হচ্ছে কি যেন হবে। রাত 8টা বাজতে চললো, আয়াজের আসার নাম নেই। রুয়াত ইনিমাকে জিজ্ঞেস করছে কেন আসছে না এখনো। ইনিমার সহজ সরল উত্তর, আজ খুব বেশি ব্যস্ত থাকায় আসতে পারছে না। নিচে সবাই আড্ডা দিচ্ছে। রুয়াত উপরে যেন বসে আছে আয়াজের রুমে। কারো হাসি ঠাট্টা যেন ভালো লাগছে না, তাই উপরে চলে আসে। আলমিরা থেকে শাড়ি বের করেছে, গাঢ় লাল রঙের শাড়ি। আয়াজের খুশিতে একটু খুশি করা যাক তাকে। আয়নার সামনে বসে নিজেই নিজে সেজেছে। রোদ একবার আয়াজের কাছে কল দিয়েছে, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বলছে, তাই কল দেওয়া বন্ধ করে দিয়েছে। ইনিমা রুমে এসে দেখে বোনের কাণ্ড, মুচকি মুচকি হাসে। আজ বরের জন্য সাজা হচ্ছে বুঝি? রোদ পিছন ফিরে যায় বোনের দিকে, মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। ইনিমা আরো সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে রোয়াতকে। মোটেও রোয়াতের শাড়ি পরাটা হয়নি, কেমন জানি হয়েছে। ইনিমা আবারও সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় রোয়াতকে। সুন্দর লাগছে খুব তোকে, হাসে রোয়াত। হঠাৎ বাড়ির হাসির শব্দ বন্ধ হয়ে যায়। ইনিমা আর রোয়াত নিচে আসে। কয়েক সেকেন্ডের ভেতরে যেন বাড়িটি নীরবতায় শুনশান আওয়াজ করছে। মায়া চৌধুরীর চোখ থেকে পানি পড়ছে। মেহরুবা চুপ করে পড়ে আছে। আরহাম আর ফজলুল চৌধুরী তাড়াতাড়ি করে কোথায় যেন চলে গেল। সবার এমন অবস্থা দেখে ভ্রু কুচকায় রুয়াত। হঠাৎ এমন পরিস্থিতি বোধগম্য হলো না তার। ইনিমা মায়া চৌধুরীকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? বাবা আর আরহাম কোথায় গিয়েছে? মায়া চৌধুরী মাথায় হাত দিয়ে বসে আছেন, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। মেহরুবার সামনে হাঁটু গেড়ে বসে ইনিমা তার মায়ের হাত ধরে। তিনিও একদম চুপ হয়ে আছেন। মা কি হয়েছে? কিছু তো বলো, চুপ করে থেকো না মা, কিছু অন্তত বলো। মেহরুবা একবার তার ছোট মেয়ের দিকে তাকায়, থেমে থেমে বলে, আয়াজের অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় গাড়ি ধাক্কা মেরে দিয়েছে। সেখানে গিয়েছে আরহাম আর ফজলুল সাহেব। সোজা হয়ে দাঁড়ানোর শক্তি যেন নেই রুয়াতের। ধপ করে মেঝেতে বসে পড়ে। প্রথম যেবার আয়াজের অ্যাক্সিডেন্টের খবর শুনে সেদিনও ঠিক এমন হয়েছিল। মেহরুবা দৌড়ে আসে রুয়াতের কাছে, মেয়েকে বুকে টেনে নেয়। ইনিমা সেখানটায় বসে আছে, মস্তিষ্ক যেন থমকে গিয়েছে। মেহরুবা রুয়াতকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আয়াজের কিছু হবে না, সে ঠিক ফিরে আসবে, এভাবে ভেঙে পড়লে হবে না। পুরো কথাটি শ্রবণ হতে না হতেই নিস্তেজ হয়ে যায় রুয়াতের শরীর। অজ্ঞান হয়ে গিয়েছে। স্বামীর এমন খবর সহ্য করতে পারছে না। মায়া চৌধুরী এসে আঁকড়ে ধরে রুয়াতকে, চেষ্টা করছে জ্ঞান ফিরানোর। কোনো মতেই জ্ঞান আসছে না রুয়াতের। চৌধুরী বাড়ির সামনে লাশের খাট, বাড়ি জুড়ে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। যারা লোকটিকে শুভকামনা জানানোর জন্য এসেছিল, এখন তারাই লাশ দেখে চলে যাচ্ছে। পুলিশের আনাগোনা দেখা যাচ্ছে। বাসার ভেতরে মাছ পাকর রাখা হয়েছে আয়াজের লাশ। একপাশে রুয়াত জ্ঞানহীন হয়ে পড়ে আছে। আরহাম বারবার তার বুকে আঘাত করছে। মায়া চৌধুরী জ্ঞান হারিয়েছে ছেলের মৃত্যুর খবর শুনে। মেঝেতে একপাশে বসে ফজলুল চৌধুরী অঝরে চোখের পানি ফেলছেন। অবুঝ বাচ্চা জাফরি তার চাচুর লাশের ওপর মাথা রেখে কাঁদছে। রোয়াতের জ্ঞান আসার পর এমন বিকৃতি পরিবেশ দেখে কিছু বুঝে উঠতে পারলো না। মেহরুবার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আয়াজের মুখ দেখে থমকে যায়। মুখের একপাশ থেতলে গিয়েছে। মুখটি ধরার পর তার হাতও রক্তে ভরে যায়। সাদা পাঞ্জাবি রক্তে লাল হয়ে গিয়েছে।
আয়াজের মুখটা নিজের বুকের সাথে চেপে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। সকালের জলজ্যান্ত মানুষটা এখন নিস্তেজ হয়ে গিয়েছে, শরীর ঠান্ডা হয়ে আছে তার। ভিতর থেকে চাপা আর্তনাদ বেরিয়ে আসছে বারবার। সবার মুখে একটাই কথা, কিছুদিন আগে বিয়ে হয়েছে, এখনই স্বামী ছাড়া হয়ে যাবে। আয়াজের হাত ঘষে দিচ্ছে রুয়াদ, নিজের কোলের ওপর স্বামীর মাথা রেখে ইচ্ছে মতো অধর ছোঁয়ায়। একবার উঠুন না আয়াজ, আমার দিকে তাকান, চোখ খুলুন। আমি সহ্য করতে পারছি না আপনার এমন অবস্থা, কষ্ট হচ্ছে আমার। আমার দিকে তাকিয়ে দেখেন, কষ্ট পাচ্ছি আমি। আপনি এভাবে শুয়ে আছেন কেন? উঠুন আয়াজ, উঠুন। আপনাকে এভাবে মানায় না, আপনার প্রেয়সীর কষ্ট হচ্ছে। ভালোবাসি তো আয়াজ আপনাকে, কেন চোখ খুলছেন না বলুন তো? আপনার তো আজকে খুশির দিন, তাহলে কেন এভাবে শুয়ে আছেন? আমার দিকে তাকিয়ে দেখেন, আমি সেজেছি আপনার জন্য, একবার তাকিয়ে দেখুন। এসব কথা বলে চিৎকার করছে রুয়াদ। আরহাম রুয়াতের কান্না সইতে পারছে না। ইনিমা রুয়াতের পাশে বসে, অপর পাশে আরহাম বসে। রুয়াতের মাথায় হাত দিয়ে বলে, ও আর চোখ খুলবে না রোয়াত, সে চলে গিয়েছে না ফেরার দেশে। ওকে সুস্থ করে বাসায় নিয়ে আসতে পারিনি, আমাকে ক্ষমা করো বোন। তার আগেই সে দুনিয়ার মায়া ত্যাগ করে। আরহামের দিকে রুয়াত তাকিয়ে বলে, ভাই আমি কিচ্ছু শুনতে চাই না, ওনাকে বলুন চোখ খুলতে। আমার খুব কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে আমার। ভাই একটু বলুন ওনাকে চোখ খুলতে। ওড়না দিয়ে ইনিমা তার চোখের পানি মুছে নিচ্ছে। আয়াজের মৃত্যুটা মেনে নিতে পারছে না। সকালেও কি সুন্দর হেসেছিল, এখনো চোখে ভাসছে। দূর থেকে শাহেদ কাঁদছে, স্যারের মৃত্যুতে ভেঙে পড়েছে। তারও এখন মন চাচ্ছে স্যারের সাথে না ফেরার দেশে চলে যেতে। এমপি সাহেব উঠুন, রুয়াত কাঁদছে, দেখুন না, একটু দেখুন। আজ আপনার সব পছন্দের খাবার রান্না করা হয়েছে, খাবেন না? আমিও খাইনি, আপনার জন্য বসে আছি। আমায় এভাবে কষ্ট দেবেন না আপনি, দয়া করে উঠুন। বেঘরে কাঁদছে রুয়াদ, মুখের স্বাদ চোখের পানিতে যেন চলে গিয়েছে। মেহরুবা সেখান থেকে চলে আসে। এত ছোট বয়সে মেয়েটা স্বামী হারালো, এ যেন সহ্য করতে পারছে না। হান্নান মজুমদার দরজার একপাশে বসে আছে। মেয়ের আর্তনাতে বুক ছিঁড়ে আসছে বারবার। আপু মা কোথায়? মা বলেছিল ওনার কিচ্ছু হবে না। এখন মাকে জিজ্ঞেস করো তো, কেন উঠছে না উনি? আজ আপনাকে কিছু বলছি, উঠুন। আর কতবার বলবো আমি কষ্ট পাচ্ছি, আপনি দেখতে পারছেন না? কেন সব বুঝেও চোখ বন্ধ করে আছেন? আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, দম বন্ধ হয়ে যাবে আমার। কিছু মহিলা এসে জোর করে আয়াজের থেকে রুয়াদকে ছাড়িয়ে নিয়ে আসে। রুয়াদ আসতে চাইছিল না, শুধু বলছে। রুয়াদের কথা যেন কারো কানে যাচ্ছে না। একদিকে আয়াজের লাশ ধোয়া হচ্ছে, অন্য দিক দিয়ে রুয়াদকে তার লাল শাড়ি পাল্টে সাদা শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। কানের দুল, হাতের চুড়ি, গলার স্বর্ণের চেন খুলে ফেলা হয়েছে। বাড়ির সামনে আয়াজের লাশ রাখা হয়েছে, কিছুক্ষণ পর নিয়ে যাবে। শেষবারের জন্য মায়া চৌধুরী তার ছেলেকে দেখে আসে, আর চাইলেও ছেলের মুখখানা দেখতে পারবে না। রুয়াদ আবার জ্ঞান হারিয়েছে, এত কম বয়সে এমন শোক সইতে পারেনি। আয়াজের লাশ নিয়ে গিয়েছে, রুয়াদ ঘুমিয়ে আছে তারই বেডে। কালকেও রুয়াদকে কত যত্ন করেছিল, আজ সেই মানুষটা চলে গিয়েছে তার প্রেয়সীকে একা ফেলে। রুয়াদকে বুকে জড়িয়ে কেঁদে চলেছে ইনিমা। সে রুমের অনেক মানুষজন দাঁড়িয়ে আছে, সবার চোখের কার্নিশে নোনা পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। প্রেয়সী, আজকে লেখা চিঠি অন্য একটা জায়গায় লুকিয়ে যাব, হয়তো কয়েক বছর পরও খুঁজে পাবে না, আবার খুব সহজে খুঁজে পাবে। মোটেও কঠিন ভাষায় বলছি না, আমার সহজ সরল প্রেয়সীর জন্য চিঠিটা সহজ ভাষায় লেখা হয়েছে। তোমাকে যখন আমি ভালোবাসা শুরু করেছি, তখন তুমি নিতান্ত এক বাচ্চা মেয়ে ছিলে। আমার ভালোবাসা বোঝার ক্ষমতা হয়নি তোমার। তোমায় আমি পেয়েছি তোমার অসম্মতিতে, তখন তুমি আমায় ভালোবাসোনি। এটা বলার কারণ, আমি তার আগ পর্যন্ত তোমার সাথে আগে কখনো কথা বলিনি। হুট করে ভালোবাসাটাও সম্ভব নয়, তাই ধরে নিয়েছি তখন তোমার সম্মতি ছিল না। তোমার সাথে আমার জীবনে জড়িয়ে যাওয়ার পর প্রতি মুহূর্তে চেষ্টা করেছি তুমি আমায় মেনে নাও। আমাদের বিয়েতে যেন তোমার সম্মতি থাকে, শেষ পর্যন্ত তুমি মেনে নিয়েছো। আচ্ছা, তোমার মনে আছে তোমাকে বিয়ের আগে একবার অথর ছুঁয়ে দিয়েছিলাম? বড্ড অনুশোচনা হয়েছিল আমার। তুমি যখন আমায় জড়িয়ে ধরেছিলে, আমি তোমার থেকে নিজেকে সরিয়ে এনেছিলাম। ওই যে সেদিন আমার অনুশোচনা হয়েছিল। হয়তো আয়াজ আর রুয়াতের পথ চলা দীর্ঘ হবে না, মাঝপথে থেমে যেতে পারে। জানো, আমার শত্রুর অভাব নেই, আবার বন্ধুরও অভাব নেই। তবে দিন শেষে যে কেউ আমায় ভরসা দেবে, আমার সকল বিপদে পাশে থাকবে, ওরকম একটা মানুষের অভাব। আমি যদি খুব তাড়াতাড়ি পৃথিবীর মায়া ত্যাগ করি, তাহলে তুমি কষ্ট পেও না।
জানি কষ্ট পাবে, কাঁদবে, পাগলামো করবে, কিন্তু তুমি একমাত্র তোমাকে স্ট্রং রাখতে পারবে। এমন মুহূর্ত যদি আসেও তাহলে নিজেকে স্ট্রং রাখবে। আমি যে পেশায় জড়িত সেখানে বন্ধুসুলভ শত্রু রয়েছে। আশা করি তুমি বুঝেছো। কখনো আমার কথা মনে করে কাঁদবে না তুমি। তোমার প্রতিটি মোনাজাতে আমায় রেখো, যাতে পরকালে তোমার সাথে আবার দেখা হয়। আমার প্রেয়সী, প্রেয়সী বলে সম্বোধন করেছি কেন জানো? তুমি আমার শখের একজন, আমার ভালোবাসা। ভীষণ ভালোবাসি স্ত্রী, ভীষণ ভালোবাসি তোমায়। আমি চলে যাওয়ার পর আমার বাবা মাকে দেখে রেখো। তোমাকে বড্ড ভরসা করি। শুধু একটাই কথা, আয়াজকে মনে রেখো সবসময়। ভালোবাসি আমার প্রেয়সী, আয়াজ তাইম চৌধুরী। 3 মাসের অন্তঃসত্ত্বা রুয়াদ আয়াজ মারা যাবার কয়েকদিন পর এমন সংবাদ শুনে মোটেও খুশি হয়নি সে। আয়াজ বেঁচে থাকলে এমন একটা মিষ্টি সংবাদ শুনে কতই না খুশি হতো। এমপি সাহেবের মুখটা দেখতে তখন কেমন হতো। চৌধুরী বাড়িও আগের মতো নেই, সারাক্ষণ নিরিবিলি হয়ে থাকে। মায়া চৌধুরী তেমন একটা কথা বলে না কারোর সাথে। ছেলের শোকে তিনি প্রায় পাগল হয়ে গিয়েছেন। পুরো বাড়িটাকে সামনে রেখেছে ইনিমা আর আরহাম। মনের ভেতর অনেক কষ্ট জমা, তাও সবার মুখের দিকে তাকিয়ে নিজেদের শক্ত রেখেছে। প্রতি রাতে রুয়াতের ঘর থেকে আর্তনাদ বেরিয়ে আসে, সেগুলো মুখ বুঝে সহ্য করে নেয় ইনিমা। এই তো এখন আয়াজের সন্তান তার গর্ভে বেড়ে উঠছে। নিজের প্রতি খেয়াল রাখ তা নয়, নিজেকে প্রচুর অবহেলা করছে। হান্নান মজুমদার মেয়ের এমন কষ্ট সইতে না পেরে একবার স্ট্রোক করে। মেহরুবাও নিজেকে শক্ত রাখছে, রুয়াতের সামনে ভুলেও কাঁদে না। রুয়াতের এমন সুসংবাদ সবার মুখে শুধু দুঃখ ভেসেছিল। আলমিরা থেকে আয়াজের পাঞ্জাবি বের করে গুছিয়ে রাখছে রুয়াত। এই কয়েক মাসে যে কতবার আয়াজের পাঞ্জাবি গোছানো হয়েছে তার ঠিক নেই। কালো পাঞ্জাবির মাঝে একটা চিঠি পায় রুয়াত, সেটাই পড়ছে সে। মনটা বিষিয়ে গেল আবারও, চারদিক অস্থির লাগা শুরু করলো। আলমিরা থেকে আয়াজের সাদা পাঞ্জাবি, তার একটি হাস্যোজ্জ্বল ছবি আর চিঠিটা ড্রয়ারের ওপর রাখে। রাত হোক, সে আর আয়াজ নিস্তব্ধতা, রাতে গল্প করবে একা একা। আচমকা হাসে রুয়াত। রুয়াত, রুমে আসবো? ইনিমা কথা শুনে রুয়াত সেদিকটায় যায়, মাথা নেড়ে বোঝায় বোনকে রুমে আসার জন্য। তার হাতে একটা গ্লাস দুধ। রুয়াত মুখটা সরিয়ে নেয় তা দেখে। কঠোর স্বরে ইনিমা বলে, মুখ সরালে হবে না, খেতে হবে। ডাক্তার কি বলেছে? তোর শরীর দুর্বল, তার জন্য শক্তি প্রয়োজন। এমনিও রক্ত নেই শরীরে। তোর বাচ্চাটার কি হবে ভেবেছিস একবারও? এখনো পৃথিবীতে আসেনি, এর আগে কতটা অবহেলা করছিস। যার বাচ্চা সে নেই আজ, তার সন্তানকে কিভাবে যত্ন করব? উনি থাকলে আজ আমাদের পরিস্থিতি আরো সুন্দর হতো। মাথা নিচু করে নেয় ইনিমা। এজন্য রুয়াতের সামনে বেশিরভাগ সময় আসতে চায় না। তার সব কথার মাঝে আয়াজ বিদ্যমান। ইনিমা গ্লাসটা একটি জায়গায় রাখে। কান্নার কারণে মুখ দিয়ে শব্দ আসছে। মাথার ঘোমটা টেনে নেয় বড় করে। চোখের পানি টলমল করছে, কিন্তু এ পানি রুয়াতকে দেখানো যাবে না। দ্রুত স্থান ত্যাগ করে সে নামাজের বিছানায় বসে হাউমাউ করে কাঁদছে রুয়াত। আয়াজের শূন্যতা পুড়িয়ে মারছে তাকে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে। ওয়াশরুম থেকে বমি করে এসেছে রুয়াত। দুপুরে খায়নি, অথচ পেট থেকে খানিকটা খাবার চলে গেল। সে সকালের দুধের গ্লাস এখনো পড়ে আছে, খায়নি সে। এখন মাথা ঘোরাচ্ছে ভীষণ। কিছুক্ষণ স্থির হয়ে জায়নামাজে বসে রুয়াত। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, সূর্যাস্তের সময় এখন। ড্রয়ারের ওপর থেকে রুয়াত আয়াজের পাঞ্জাবি, তার ছবি আর চিঠিটা নিয়ে ছাদে আসে। ইনিমা খেয়াল করেছে রুয়াতের ছাদে ওঠা, সেও পেছন পেছন আসে। আয়াজের মৃত্যুর পর রুয়াতের রঙিন জীবন নিমিষেই রঙিনহীন হয়ে যায়। এখন পর্যন্ত রুয়াত তার ঝকঝকে কোনো পোশাক পরেনি। এমনও দিন গিয়েছে স্বামীর জন্য কাঁদতে কাঁদতে মুখ দিয়ে রক্ত বের হয়েছে। ছাদের একটি পাশে রুয়াত বসে পড়ে। আয়াজের চলে যাওয়ার পর আজ ছাদে উঠেছে। নিজের প্রতি অযত্ন করেছে খুব। এমন জীবন দশা থেকে মুক্তি পেতে চায়। প্রথমে যে লোকটা তার বিরক্তিকর কারণ ছিল, সে এখন লোকটার জন্য অনেক পাগলামো করছে। যেন তাকে একবার দেখলে অস্থির হৃদয় শান্ত হবে। চিঠি খুলেছে রুয়াত। প্রতিটি লাইন 2-3 বার করে পড়ছে। লেখাগুলো যেন আজও জলজ্যান্ত। এর ভেতরে তার প্রেমিক পুরুষ লুকিয়ে আছে। এমন ভাবে চিঠিকে ধরে পড়ছে, অসংখ্য অশ্রু ঝরছে। সেগুলোতে মন নেই। তার শুষ্ক অথর বোলাচ্ছে চোখগুলোর উপর। মাঝে মধ্যে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, চারপাশে তাকাচ্ছে। মনে হচ্ছে আয়াজ বসে আছে তার পাশে। পাগলের মতো আয়াজের লেখা চিঠি বুকে জড়িয়ে ধরেছে, আবার সেখান থেকে সরিয়ে এনে দেখেছে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নিচ্ছে। খুব মনে পড়ছে আয়াজকে। কেন এত কষ্ট দিচ্ছে নিষ্পাপ মেয়েটাকে?
দরজার আড়ালে ইনিমা দাঁড়িয়ে বোনের এমন দৃশ্য সইতে পারছে না। আজ যদি আয়াজ বেঁচে থাকতো তাহলে সে পৃথিবীর যেখানটায় লুকিয়ে থাকুক না কেন সেখান থেকে এনে রুয়াতের সামনে দাঁড় করাতো। ইনিমা রুয়াতের পাশে একটু বসলেই রুয়াত বলে ওঠে বিধবা মেয়ের পাশে বসতে নেই, তাদের পাশ দিয়ে হাঁটতে নেই। এসব কথা ইনিমা শুনতে পারে না। দূর থেকে রুয়াতকে দেখছে আর নিঃশব্দে কাঁদছে। জানেন এমপি সাহেব, আপনি চলে যাওয়ার পর আমি একটু ভালো নেই। আচ্ছা চলে গেলেন ঠিক আছে, কেন আমায় নিয়ে এলেন না? আমি আর আপনি মারা যাবার পরেও একসাথে থাকতে পারতাম। এই যে আমার গায়ের পোশাক দেখছেন না, রং চটা, আমার জীবনটাও এমন হয়ে গিয়েছে। আর কয়েকটা দিন আমার সাথে থেকে গেলে ভালো হতো। রাতে যখন একা ঘুমাই তখন আপনার কথা মনে পড়ে সেই রাতগুলো যেখানে আপনি মাতোয়ারা হয়ে উঠেছেন আমায় পেয়ে। আমি সেই দিনগুলো ভুলতে পারছি না। আপনি কি দেখছেন না কিছু? ঠিকই তো একা একা চলে গেলেন আমায় ফেলে রেখে। আপনার প্রেয়সীকে ছাড়া থাকতে পারছেন, আমি কিন্তু মোটেই পারছি না। দম বন্ধ হয়ে আসে আমায়। কত রাত কেঁদেছি আপনার জন্য। নিশ্চয়ই আপনি আমার এমন অবস্থা দেখে হাসছেন, তাই না? আপনার সন্তান আমার গর্বে, কেন যে সে এলো বলুন তো? তার জন্য এখন স্বইচ্ছায় আপনার কাছে যেতে পারছি না। আমাদের একসাথে অনেক দূর পথ চলার বাকি ছিল, মাঝ পথে হাত ছেড়ে দিলেন। আপনার কষ্ট হয়নি আমাকে যে একা ফেলে রেখে চলে যাওয়াতে? কেন আমার সাথে এমন হয়েছে? কত ভালো জীবন যাপন করছিলাম আমরা। আপনি চলে যাবার পর আমার অনেকবার জ্বর হয়েছে, কিন্তু আপনার মতো কেউ এত সুন্দর করে যত্ন নেয়নি, আমায় খাইয়ে দেয়নি। যখন ভালোবাসা বুঝিনি তখন বিরক্ত লেগেছে আপনাকে, আর ভালোবাসা বোঝার পরপরই চলে গিয়েছেন। রুয়াত এখনো কাঁদে আপনার জন্য। আমাদের সন্তানকে আমি কি জবাব দিব? সে তো বলবে, মা জাফরির বাবা আছে, আমার বাবা নেই কেন? তখন আমি কি জবাব দিব আমার সন্তানের কাছে? চলে যাওয়ার আগেও আমায় কিছু বললেন না, হুট করে ফাঁকি দিয়ে চলে গিয়েছেন। আপনি বেঁচে থাকলে আমার জীবন সুন্দর সহজ হতো। পরকালে আপনার সাথে আমার দেখা হলে আপনাকে ইচ্ছে মতো বকে দিব। জানি আমাদের শেষ দেখা হয়ে গিয়েছে, আর চাইলেও আমি আমার এমপি সাহেবকে দেখতে পারবো না। এই কয়েকদিন আমি কিভাবে কাটিয়েছি জানেন? আলো বাতাস সূর্য আমায় দেখেনি। পুরো একটি মাস ঘরবন্দি হয়েছিলাম। রুয়াত না আপনাকে পাগলের মতো ভালোবাসে, রুয়াত না আপনাকে পাগলের মতো ভালোবাসে। আপনার সাথে আমার জীবনের পথ চলার সমাপ্তি হয়ে গিয়েছে। আয়াজ তাইম চৌধুরীকে রুয়াত পাগলের মতো ভালোবাসে। ভালোবাসি 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 এমপি সাহেব। ছাদে মেঝেতে বসে কাঁদছে রুয়াত, হাঁপিয়ে উঠছে বারবার। আয়াজের স্মৃতি মুছে ফেলতে পারছে না, কষ্ট হচ্ছে ভীষণ। বাকি জীবন কিভাবে কাটাবে? ইনিমা দৌড়ে এসে জড়িয়ে ধরে রুয়াতকে। তারও কিছু বলার ভাষা নেই, আর কি বলেই বা সান্ত্বনা দিবে। কান্নারত অবস্থায় রুয়াত ইনিমার উদ্দেশ্যে বলে, আপু আমি মারা গেলে সাথে সাথে আমাকে কবর দেওয়ার ব্যবস্থা করো। আয়াজের পাশের কবরটি যেন আমার হয়। তার কাছে না যাওয়া পর্যন্ত আমার এই হৃদয় শান্ত হবে না।